নমস্কার বন্ধুরা, পথ ভোলার নতুন এক ভ্রমণের গল্পে আমি অভিষেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের গল্পে থাকছে হচ্ছে আমার জলদাপাড়া থেকে, মানে আমি জলদাপাড়ায় যেখানে ছিলাম অরণ্যের দিনরাত্রি জঙ্গল স্টে থেকে গরুবাথান WBFDCর কটেজ, সেই পর্যন্ত হচ্ছে আজকের জার্নি। আজকের গল্পে থাকছে পুরোটাই ম্যাক্সিমামটাই জার্নি উত্তরবঙ্গের দারুণ দারুণ রাস্তা দিয়ে, দারুণ দারুণ সিনিক বিউটি দেখতে দেখতে আর আপনাদের দেখাতে দেখাতে আজকে আমরা পৌঁছাবো হচ্ছে গরুবাথান। আমার আজকের এই ভ্রমণের মানে জলদাপাড়া সিরিজ এবং ডুয়ার্স ভ্রমণের আজকে হচ্ছে চতুর্থ পর্ব। আমি বেরিয়েছিলাম ষষ্ঠীর দিন, পুজোর ষষ্ঠীর দিন আমি বেরিয়েছিলাম। প্রথম দিন ছিলাম আমি রায়গঞ্জ, সেকেন্ড ডে রায়গঞ্জ থেকে মানে সপ্তমীর দিন চলে এসেছিলাম জলদাপাড়াতে, জলদাপাড়া অরণ্যের দিনরাত্রি জঙ্গল স্টেতে। অষ্টমীর দিনও আমরা জলদাপাড়াতে ছিলাম, নবমীর দিনও আমরা জলদাপাড়াতে ছিলাম। আজকে দশমীর দিন আমরা বেরিয়ে পড়েছি গরুবাথানের উদ্দেশ্যে। আমাদের 3 দিনের প্ল্যান ফিক্স ছিল, শুধু জলদাপাড়া 3 দিন ফিক্স ছিল, বাকি আমি ভেবেছিলাম যে পুরো ব্যাপারটা হবে আনপ্ল্যান্ড। যে জায়গা, যে নতুন জায়গা এবারে আমি দেখতে পাবো সেই জায়গাতেই থাকবো, কিন্তু ভগবান বা প্রকৃতির উপর তো আমাদের হাত নেই। ওয়েদার রিপোর্ট এলো যে ওয়েদার প্রচুর পরিমাণে খারাপ হতে পারে উত্তরবঙ্গে। একটা মারাত্মক ধরনের নিম্নচাপ হয়েছে, যেটা আমি গত 2 দিন ধরে বুঝতে পেরেছি। আজকে হয়তো এই মুহূর্তে হয়তো এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশ দেখে বোঝা যাচ্ছে যে দূরে কোথাও একটা কিন্তু কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। ভেবেছিলাম পাহাড়ের কোনো অফবিট লোকেশানে যাব, যে জায়গাটা একটা নতুন মনে হবে, বেশ অফবিট লোকেশান, সেখানে গিয়ে থাকবো। কিন্তু ওয়েদার যেভাবে ফ্ল্যাকচুয়েট করছে বা গত 2 দিন ধরে যেভাবে বৃষ্টি হয়েছে, যেভাবে বাজ পড়েছে, এবং আজকে এই দশমীর দিন থেকে বলেছিল দুর্যোগ আরও বাড়বে উত্তরবঙ্গে। আপনাদের হয়তো মনে আছে, আপনারা অলরেডি টিভিতে দেখে নিয়েছেন যে কী ঘটে গেছে উত্তরবঙ্গে। তো আমি রিস্ক নিলাম না, আমি আগের দিন রাতে গরুবাথান WBFDCর কটেজটা বুক করে নিয়েছিলাম। তো ভাবলাম ওটা ঠিক হচ্ছে আপনার যে রাস্তাটা হচ্ছে আমাদের লাভা লোলেগাঁও রিসপের দিকে যাচ্ছে, যে রাস্তাটা, সেই রাস্তাতেই পড়ে হচ্ছে গরুবাথান। গরুবাথানটা হচ্ছে জাস্ট পাহাড় স্টার্ট হচ্ছে, জাস্ট একটুখানি স্টার্ট হচ্ছে পাহাড়ের উপরে গরুবাথান, কিন্তু একেবারেই পাহাড়ের উপরে নয়, জাস্ট পাহাড় স্টার্ট হচ্ছে, ঠিক ওই জায়গাটাই হচ্ছে গরুবাথানে, ওইখানেই হচ্ছে কটেজটা। এখনও পর্যন্ত আমাদের এই ট্যুরে খরচা হয়ে গেছে প্রায় 9,000 টাকার মতো, হোটেল, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে। আর আমাদের বাইকে তেল লেগেছে এখনও পর্যন্ত 2,000 টাকার। আমি টোটাল যা হিসাব করেছিলাম যে বাড়ি থেকে সব কিছু ঘুরে ব্যাক টু বাড়িতে আসতে আমার ওই 3,500 টাকার মতো তেল পুড়তে পারে, 3 থেকে 3,500 টাকা। আচ্ছা, আমি বাইক হচ্ছে যে বাইকটা ইউজ করি সেটা হচ্ছে হন্ডা CB শাইন 125cc। আমরা দুজনে, মানে আমি আর আমার স্ত্রী সংযুক্তা, আমরা দুজনে মিলে এই বাইক নিয়েই গত 10 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি। গত 10 বছর ধরে এই বাইক অলরেডি চলে গেছে, মানে চলেছে 3 লক্ষ কিলোমিটার, এখনও অসাধারণ সার্ভিস দিয়ে যাচ্ছে এই হন্ডা CB শাইন 125, যার আমি নাম দিয়েছি জটাই। পাহাড়, পর্বত, জঙ্গল, বিভিন্ন জায়গায় আমাদেরকে একদম অসাধারণভাবে সাথ দিয়ে গেছে এই বাইক, এবং আজও চালিয়ে যাচ্ছে এই বাইককে, এখনও দৌড়ে যাচ্ছে, এখনও অসাধারণ সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদের এই বাইক। আর দেখুন, খালি দৃশ্যগুলো দেখুন, উত্তরবঙ্গের এই রাস্তা দিয়ে যদি গাড়ি না চালান তাহলে কি চালালেন। বাসে, ট্রেনে তো অনেক ঘুরছেন, উত্তরবঙ্গ এবারে যখন আসবেন তো NGP শিলিগুড়ি নামুন, ওখান থেকে একটা বাইক রেন্টে নিন। যারা বাইক চালিয়ে কলকাতা থেকে বা বাড়ি থেকে আসবেন না উত্তরবঙ্গ, তারা যখন ট্রেনে করে NGP শিলিগুড়ি নামবেন, তো বিভিন্ন জায়গায় শিলিগুড়ি বিভিন্ন জায়গায় বাইক রেন্টে পাওয়া যায়। তো সেখান থেকে একটা বাইক রেন্টে নিয়ে উত্তরবঙ্গের বাকি ট্যুরটা কমপ্লিট করুন। এত অসাধারণ লাগবে না এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে, চারিদিকে জঙ্গল, কখনো
হচ্ছে চা বাগান, এইরকম একটা ল্যান্ডস্কেপ, চারিদিকে পেঁচার মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে, দূরে কোথাও পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়ের উপরে মেঘটা পুরো কালো হয়ে আছে, মানে একটা অসাধারণ একটা দৃশ্য, মানে গাড়ি চালিয়ে একটা সুখ, একটা চোখের সুখ। যারা কলকাতা হাওড়ায় গাড়ি চালান, তারপরে যখন তারা উত্তরবঙ্গে এসে গাড়ি চালাবেন, দেখবেন কত মজাটা বেড়ে গেছে। এই যে যখন আমরা জ্যামে পড়ি, তখন আমাদের মনটা কিরকম একটা হয়ে যায় না, ভালো লাগে না, কিন্তু এইখানে এসে গাড়ি চালান, 4 চাকাও চালান, 4 হুইলার থাকলে 4 হুইলার নিয়ে চলে আসুন, 2 হুইলার থাকলে 2 হুইলার নিয়ে চলে আসুন, যে গাড়ি আছে সেই গাড়ি নিয়ে চলে আসুন। খালি মনে সিসিটাকে বেশি হলেই হবে। বাইকের সিসি যা হোক, সে 110 হোক, 125 হোক, 150 হোক, 200 হোক, মনে সিসিটা যাতে আনলিমিটেড হয়, তবে আপনি যে কোনো জার্নি পারাপার করে যাবেন। আসলে আমাদের লড়াইটা হয় না নিজেদের সাথে, নিজের মনের সাথে। আমাদের মন বলে এটা তুই পারবি না, আগে তাকে হারাতে হবে, তাকে হারিয়ে এগিয়ে যেতে হবে। তাই বলছি, বেরিয়ে পড়ুন। আপনার কাছে যে গাড়ি আছে সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন। ট্রেনের টিকিট শেষ হয়ে যাচ্ছে, বাসের টিকিট শেষ হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, বাড়িতে কোনো তো একটা গাড়ি আছে। সাইকেল নিতে পারেন, সাইকেল নিয়ে চলে আসুন। একটা বাইক ট্রিপ করতে গেলে না খুব কম খরচায় হয়ে যায়। প্রথমত আপনারা খুব কম খরচায় ঘুরতে পারবেন। আমাদের তো ঘুরতে গেলে মেন আপনাকে মানে ট্রাভেল কস্টের মধ্যে সবথেকে মেন হচ্ছে ট্রান্সপোর্ট চার্জই আপনার ট্রাভেলের কস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। সেইটাকে যদি আপনি কভার আপ করে ফেলতে পারেন, তাহলে ব্যাস। দেখুন আমাদের আসা যাওয়া আমি যা হিসাব করেছি, 3 থেকে 3.5 টাকা, খুব ম্যাক্সিমাম 4,000-এর মধ্যে তেলের মধ্যে হয়ে যাবে দুজনের। এটা নর্মালভাবে হয় এই ট্যুর করা, 4,000 ট্রান্সপোর্ট চার্জের মধ্যে টোটাল ট্যুরটা হয় না, এমন তো বাইক করাতে পারে। আর হ্যাঁ, বাইক ট্রিপে যখন বেরোবেন একটাই কথা মাথায় রাখতে হবে, যদি চাও বাঁচতে, গাড়ি চালাও আস্তে, গাড়িটা আস্তে চালাতে হবে। কারণ আমি দেখেছি আপনি গাড়ি 80-100-তে চালালে যে টাইমে পৌঁছাবেন, আপনি গাড়ি আস্তে চালালেও তার থেকে হয়তো আধ ঘন্টা আগে পৌঁছাবেন, আধ ঘন্টা পরে পৌঁছাবেন, কোনো অসুবিধা নেই। এবং গাড়ি আস্তে চালালে কি হয়, আপনার যদি সেরকম কোনো সিচুয়েশান আসে যেখানে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সে আপনার দোষে হোক বা অন্য কারোর দোষে হোক, সেই যেটা ঘটবে সেটার পরিমাণটা, সেই তীব্রতাটা, সেই ক্ষয়ক্ষতিটা অনেক কম হবে। আপনি ওই 1তলার ছাদ থেকে পড়ে গেলে যতটা লাগবে, নাকি 2-3 তলার ছাদ থেকে পড়লে আরও বেশি লাগবে, মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। সেরকমই আপনি যত আস্তে গাড়ি চালাবেন আপনার ক্ষয়ক্ষতি তত কম হবে। চোখ কান খোলা রেখে দেখে শুনে গাড়ি চালাতে হবে, তাহলে ব্যাস। আমি গত 10 বছর ধরে রাইড করে যাচ্ছি ভগবানের আশীর্বাদে, সুস্থ সবলভাবে, উইদাউট নো ড্যামেজ আমি রাইড করে যাচ্ছি। রাইড করুন, মানে যখন বেরোবেন রোড ট্রিপে 2 ঘন্টা করে গাড়ি চালান, 1.5 ঘন্টা গাড়ি চালান, 2-1.5 ঘন্টার মধ্যে একটা করে রেস্ট নিন, 15-20 মিনিট একটা রেস্ট নিন, তাহলে শরীরটাও ঠিক থাকবে। আর বাইক ট্রিপের বা রোড ট্রিপের নিয়ম হচ্ছে আর্লি টু রাইজ, মানে সূর্য উঠবে, সূর্যাস্ত হবে, সূর্যোদয় হবে, আপনি বাইক স্টার্ট করবেন, সূর্যাস্ত হবে, আপনি বাইক বন্ধ করবেন। এমনভাবেই ডেস্টিনেশন, গন্তব্য ঠিক করবে যাতে সেইখানে আপনি সন্ধ্যের মধ্যে পৌঁছতে পারেন, তাহলে আমার জার্নি হবে খুব ইজি। আর রাইডিংয়ের বা বাইকিংয়ের ক্ষেত্রে নিয়মই হচ্ছে ম্যাক্সিমাম 400 কিলোমিটার আর 10 ঘন্টা। হয় আপনি 400 কিলোমিটার কভার করুন দিনে, বা আপনি 10 ঘন্টা গাড়ি চালান। ওর থেকে বেশি শরীরকে বেশি দেবেন না, কষ্ট দেবেন না। শরীরটা সুস্থ থাকবে, আপনার জার্নিটাও ভালো দেবেন, আপনার ট্যুর করে মজা পাবেন, ট্রাভেল করে মজা পাবেন। আচ্ছা, গরুবাথানে আমরা যে WBFDCর কটেজটা যে বুক করেছি সেটা অনলাইনে, হ্যাঁ, আর যার ভাড়া পড়েছে 3,000 টাকা। 3,000 টাকা একদিনের ভাড়া পড়েছে, নো ফুড, শুধু ভাড়া। গিয়ে দেখি কেমন হয়।
WBFDC সাধারণত বা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে রুমগুলো হয় বা ঘরগুলো হয় সেগুলো একটু ভাড়া বেশি। আজকের এই জার্নির আমাদের দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার মতো, মানে জলদাপাড়া থেকে গরুবাথান পর্যন্ত। আর যাবো হচ্ছে আমরা ঠিক চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে। দারুণ লাগবে, এক অসাধারণ অভিজ্ঞতা হবে। আর এমনিও সবে বর্ষাকাল, মানে বর্ষাকাল তো সবে কেটেছে আর এখনও চলছেও। চারিদিকে সবুজে সবুজে ভর্তি, দু চোখ মানে চোখের সুখ, দু চোখ ভরে যাচ্ছে এই সিনিক বিউটি দেখতে দেখতে। আপনারা একবার আসুন, একবার এখানে রোড ট্রিপ করে যান, বলছি বেশ ভালো লাগবে, বেশ মজা লাগবে এইসব জায়গা দিয়ে গাড়ি চালাতে। একবার আসুনই না। এখন আমরা যাচ্ছি চাপড়ামারি ফরেস্টের ভেতর, দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে যাচ্ছে। যে কোনো মুহূর্তে পাইসন, হাতি, গন্ডার চোখ বুদ্ধি রেখো, যে কোনো মুহূর্তে তুমি হাতি রেখে ফেলতে পারো। মূর্তি বাড়িকে 7 কিলোমিটার, লাটাগুড়ি 24 কিলোমিটার, বাড়িকে সেবক 48 কিলোমিটার, শিলিগুড়ি 70 কিলোমিটার, ঝালং 24 কিলোমিটার, বিন্দু 33 কিলোমিটার, ওগুলো ডান দিকে। আমরা যাবো সোজা, তাই তো? এদিকে চাপড়ামারি 3 কিলোমিটার। বাবা, এই ডুয়ার্স থেকে যখন দেখবেন আমরা পাহাড়ে উঠি বা পাহাড় থেকে যখন আমরা ডুয়ার্স নামি, তখন এই আশেপাশের যে সিনিক বিউটিগুলো হয়, যে জঙ্গল, পাহাড় শেষ হচ্ছে জঙ্গল শুরু হচ্ছে, চারিদিকে মানে সবুজে সবুজে ভর্তি, মানে রাস্তাগুলো যেতে একটা অসাধারণ লাগে। অনেকেই এই রাস্তা দিয়ে হয়তো গেছেন, তারা ফিল করতে পারছে যে অনেক সময় মনে হয় না যে ঠিক এই জায়গাটা আমার একটা বাড়ি হলে কেমন হয়, ঠিক এই জায়গাটা বাড়ি হবে, একটা ছোট মোমো চাউমিনের মোমো ম্যাগির একটা দোকান দিয়ে দেবো, ব্যাস এখানেই সারা জীবন এইভাবে কাটিয়ে দেবো মোমো বেচে। যদি মনে হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট করে একবার জানাবেন যে আপনাদের এই ফিলিংসটার মতো হয় নাকি, যে একটা জায়গা পছন্দ হয়, ঠিক এই জায়গাটা যদি আমার একটা ঘর হতো, একটা দোকান দিয়ে দিতাম, সারা সপ্তাহ মোমো বেচতাম, আর শনি রবিবার বা ছুটির দিন বা ছুটি না হলেও টুক করে গাড়িটা নিয়ে একটু দার্জিলিং, একটু গ্যাংটক, সামনে থেকে যেগুলো আছে ঘুরে চলে আসতাম। কত না ভালো হতো উত্তরবঙ্গে থাকলে। অনেকেরই হয়তো মনে হয় যে উত্তরবঙ্গে যদি একটা বাড়ি হতো এই ঝামেলাটা মিটে যেত। যদি এরকম আপনাদেরও যদি এরকম মনে হয় যে এই জায়গাটা আমার বাড়ি হলে ভালো হতো, বা এই জায়গায় আমার একটা ঘর হলে ভালো হতো, একটা ছোট দোকান হলে ভালো হতো, এটা ক্যাফে, একটা রেস্টুরেন্ট, একটা মোমোর দোকান হলে ভালো হতো, বাকিটা জীবন বেশ শান্তিতেই কাটিয়ে দিতাম, তাহলে নিশ্চয়ই আপনারা একটু কমেন্টে জানাবেন আপনারা যে কাদের কাদের এরকম মনে হয়। মাঝে মাঝে যখন এই কাজের চাপ বেড়ে যাবে, খুব ডিপ্রেসড মনে হবে, তখন চলে আসুন এইসব জায়গায়, চলে আসুন উত্তরবঙ্গে। একটা কাঞ্চনকন্যা ট্রেনের টিকিট কাটুন, মানে কাঞ্চনকন্যাতেই কাটতে হবে, তবে ডুয়ার্সে আসতে পারবেন। কারণ কাঞ্চনকন্যাই হচ্ছে আমার একটা ট্রেন যেটা ডুয়ার্সের এই জঙ্গলের জায়গাগুলো কভার করে। নিউ মাল জংশন নেমে পড়ুন, মাদারিহাট নেমে পড়ুন, আলিপুরদুয়ার নেমে পড়ুন, রিজার্ভেশন কাটুন বা একটা জেনারেল টিকিট কেটে নিন। জেনারেলে আসারও মজা আলাদা। বেরিয়ে পড়ুন এবার ঘর থেকে। ঘরের লোকেদের অনেক শুনছেন, ঘরের লোকের কথা শুনেই তো সারা সপ্তাহ খাটছেন। ঘরের লোকের কথা ভেবে একবার নিজের কথা ভেবে বেরিয়ে পড়ুন। দরকার নেই ওসব টিকিট ফিকিট, একটা জেনারেল টিকিট কেটে কাঞ্চনকন্যা ট্রেনে উঠে পড়ুন। এবার ঘর থেকে এরকমভাবে বেরিয়ে দেখুন। এই হচ্ছে হয়ে গেল চালসা ক্রসিং। চালসা ক্রসিং থেকে আমরা যাব সোজা।
আচ্ছা, আপনি যদি গরুবাথানে আসতে চান তাহলে আপনাকে নামতে হবে নিউ মাল জংশন স্টেশনে। যদি আপনি বাই ট্রেন আসেন তাহলে নিউ মাল জংশন স্টেশনে নেবে, ওখান থেকে গাড়ি ভাড়া করলে আপনি চলে আসতে পারবেন গরুবাথান। কারণ নিউ মাল জংশন থেকেই হচ্ছে গরুবাথানটা কাছে। কারণ আমি আগেই বলেছি এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে লাভালুলেগাঁও রিসপের দিকে। প্রত্যেক বছরই এখন দেখি মানে বিশেষ করে পুজোর সময় বা মানে এই অক্টোবর মাসটা বা বর্ষাকালে এত বেশি বৃষ্টি হয়ে যাচ্ছে, আপনার অক্টোবর মাসে একটা করে নতুন করে নিম্নচাপ চলে আসছে, তার জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এখন প্রকৃতি আনব্যালেন্স হয়ে গেছে এবং সেটা আমাদেরই জন্য, আমাদেরই পাপের, আমাদেরই কৃতকর্মের ফল হচ্ছে যে প্রকৃতি এত ধ্বংসলীলায় নেমে পড়েছে। তাই বলছি এই সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে একটু ঘুরে নিই, কারণ কখন কোন পাহাড় ধসে যাবে কোনো ঠিক নেই। কোন পাহাড়ি গ্রামটা হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে, থাকবে না, কদিন পর শুনবেন, কোনো ঠিক নেই। এমনি পাহাড় এত উন্নয়ন হচ্ছে এখন, এত বেশি পাহাড়ের ড্রেজিং হচ্ছে, এত বড় বড় ড্যাম তৈরি হচ্ছে, বড় বড় ব্রিজ হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে। পাহাড় সেই ক্ষমতা মানে আমাদের এখানকার উত্তরবঙ্গের পাহাড় বা বলুন টোটাল হিমালয়ান রিজিয়নটা এখন নতুন। হিমালয়ান হচ্ছে এখন যুবক, সে বাড়ছে এখন, সে মানে সবসময় একটা নিচে একটা আন্দোলন চলছে একটা পাহাড়। আর এমনি আমাদের এখানকার ধসপ্রবণ সাধারণত, তো এমনি বৃষ্টি বেশি হয়ে যাচ্ছে, পাহাড়ি নদী যেগুলো সমতলে নেমে আসে সেগুলোতে হরপাবান নেমে যাচ্ছে, মানে খুব পরিস্থিতি খুব খারাপ। মানে খুব ভেবে চিনতে আপনাকে, ইভেন যখন আপনি ডুয়ার্সে আসবেন, যে সমতলা যে নদীগুলো যেগুলো পাহাড় থেকে নেমে এসে ওই নদীতেও সাবধানে নামবেন। যদি দেখেন যে পাহাড়ে শোনেন বা পাহাড়ে বৃষ্টি হচ্ছে, এরকম কালো করে আছে পাহাড়ে মেঘ, তাহলে ভুলে ওইসব নদীগুলো নামবেন না। দেখবেন কখনো এইসব নদীতে হরপাবান চলেছে, কারণ পাহাড়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, সেই জল একসাথে যখন নদীতে নামে তখনই হরপাবান হয়। আজ থেকে 2-3 বছর আগে ওই মাল নদীতে হরপাবান আসার জন্য বহু লোক ভেসে চলে গেছিলো, হয়তো আমিও তাদের লিস্টে থাকতাম, কারণ আমি ওই নদীতে মেলা হচ্ছিল, নদীর গতিপথ ঘুরিয়ে দিয়ে নদীর ওপর মেলা হচ্ছিল, সরকারি মেলা, সরকার মেলা করছে, নদীর গতিপথ ঘুরিয়ে দিয়ে নদীর ওপর, নদীর চরে বালি ফেলে না কি করে মেলা হচ্ছে নদীর ওপর। এবার যখন হরপাবান এলো, নদীটা নিজের গতিপথ নিয়ে নিল, মেলা ভাসিয়ে নিয়ে চলে গেলো, কত লোক মারা গেল। তাই বলছি খুব সাবধানে আপনারা যখন আসবেন, যখন বর্ষাকালে আসবেন বা এই অক্টোবর মাসে এলে দেখবেন যে এরকম যদি পাহাড়ে বৃষ্টি হচ্ছে বা কিছু হচ্ছে, নিম্নচাপ হয়েছে, তো ওই নদীগুলো অ্যাভয়েড করবেন। অনেকটা গল্প, অনেকটা কথা বলতে বলতে আমরা প্রায় চলেই এসেছি গরুবাথানের কাছাকাছি। পুরো রাস্তাটায় যদি আপনার নজর রেখে থাকবেন, পুরো রাস্তাটা দেখতে পেলেন কতটা সৌন্দর্যতে ভর্তি, চারিদিকে সবুজে সবুজ, রাস্তাঘাট একবারে মাখনের মতো অসাধারণ। তাই চলে আসুন একবার এই রাস্তায় এসে একটু নিজের 4 চাকা বা 2 চাকা একটু চালিয়ে যান, একটু রোড ট্রিপ করে যান, বেশ মজা লাগবে। একবার চলেই আসুন গরুবাথানে বা ডুয়ার্সে, যে কোনো জায়গায়, উত্তরবঙ্গে যে কোনো জায়গায় আসবেন সেখানে আমার মন ভরে যাবে। আর এই আমরা উঠে পড়েছি হালকা করে পাহাড়ে, হালকা পাহাড়, পাহাড়ের টাচ আছে। এসে গেছি আমরা WBFDC গরুবাথান কটেজে, অসাধারণ বেশ। এসি, এই পুরো এটা কাঠের একবারে স্ট্রাকচার, সুন্দর। এখানে একটা আয়না, আলমারি, এদিকে দরজাটা ডাইনিং, ওদিকে এই হচ্ছে বাথরুম, অসাধারণ একটা বাথরুম, টিভি আছে, একটা জানলা আছে, জানলাও ভিউ খুব সুন্দর, দারুণ। এই হচ্ছে বাইরের ভিউ। এটা হচ্ছে ডালিম,
যেহেতু আজকে দশমী, তাই এখানে প্রায় সব হোটেলই বন্ধ। তাই আমরা এই হোটেলটা এসেছিলাম, এখানে সুন্দর সংযুক্ত একটা গিটার বাজিয়ে নিল, আর এখানে নিয়েছিলাম আমরা চাউমিন। ওই চাউমিনটা খেয়ে আবার আমরা হোটেলে এলাম, কটেজে, WFDC। ওখানে এসে আবার ম্যাগি নিলাম, কারণ গরম গরম ম্যাগি পাহাড়ে মজাই আলাদা। আর এবার আমরা বেরোবো একটু আশপাশটা ঘুরে নিতে। সামনাসামনি দেখলাম একটা পয়েন্ট আছে, অহলিয়া ভিউ পয়েন্ট। তো ওইটা একটু, এখানে ঘোরার জায়গা কিন্তু অনেক, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়েদার এত খারাপ যে আমরা মানে জাস্ট মেঘ হয়ে আছে, কালো হয়ে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, তাই বুঝে উঠতে পারছি না যে কতটা দূর যাব আর কোনখানে যাব। যদি রাস্তায় ফেঁসে যাই, তার উপর হয়ে এসছে বিকাল প্রায়, ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে যাবে, সমস্যায় পড়ে যাবো বিরাট। তাই দেখলাম সামনে এই পয়েন্টটাই আছে, অহলিয়া ভিউ পয়েন্ট। তাই আমরা ওই উদ্দেশ্যেই রওনা হলাম বাইক নিয়ে। রাস্তা বেশ চড়াই এবং এখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যায়, এবং গুরুবাথান খুব ভালো জায়গা। আমি রিসার্চ করে যতটা এসেছিলাম, যেখানে ঘোরার জায়গা অনেকগুলো আছে, কিন্তু ওই যে হাতে সময় খুব কম, হট করে এই গুরুবাথানের প্ল্যানটা বানিয়েছি আমরা। কারণ আমাদের হাতে কোনো প্ল্যান ছিল না, আমরা ভেবেছিলাম আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো এবং আস্তে আস্তে প্ল্যান বানিয়ে নেবো, পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘুরবো। কিন্তু ওই যে ওয়েদার এত খারাপ হয়ে গেল। যাই হোক, আমরা এমন একটা জায়গায় এসেছি, জায়গাটা একেবারে নির্জন, খালি আমরা দুজন, আর কোনো ট্যুরিস্ট নেই। কারণ যত ট্যুরিস্ট এই পুজোর সময়, কারণ আজকে দশমী, এই সময় যারা এসেছে তারাও বুঝে উঠতে পারছে না ওয়েদার থেকে যে কোন দিকে যাবে, এবং অনেকের প্ল্যান বানানো আছে। আমরা দেখলাম এইটা ফাঁকা আছে, অ্যাভেলেবেল আছে, তাই এটাই নিয়ে নিলাম। একটা আলাদা অভিজ্ঞতা। আর আমাদের এইসব ফাঁকা জায়গায় তো ভালো লাগে। অত তো কমন জায়গা, দার্জিলিং, গ্যাংটক, শিটং, কার্শিয়াং, এখানে তো ভিড় ভর্তি। আর আমরা তো এই ভিড়ের মধ্যে, যখন আমরা কলকাতা, হাওড়ায় যারা থাকি, ভিড়ের মধ্যে কাটাতে কাটাতে, টোটোর আওয়াজে, টোটোর তাণ্ডব, এত ভিড়, এত মানুষজন, এটা সব কিছু থেকে সরে এসে যখন আমরা এই একটা অফবিট জায়গায় চলে আসি, জাস্ট রাস্তাঘাট, মানুষজন কম, খালি ফাঁকা, মানে একটা আলাদাই মজা। মাঝে মাঝে মনেও হয় এত ফাঁকা, আসলে আমরা তো ভিড়ের অভ্যস্ত হয়ে গেছি না, আমরা তো ভিড় দেখে অভ্যস্ত, রাস্তা থেকে বেরিয়েই টোটোর তাণ্ডব দেখে অভ্যস্ত। যারা হাওড়ায় থাকে তারা বুঝবে এটা, যে টোটোর তাণ্ডব কী। যেখানে মানুষের থেকে টোটো বেশি, আর এইখানে শুধু প্রকৃতি বেশি, গাছপালা বেশি, নির্জনতা বেশি। এই জন্যই তো এই অব্বির জায়গাগুলো বারবার ধরে ছুটে আসি। এই হচ্ছে অহল্যা ভিউ পয়েন্ট। কেউ নেই এখানে, শুনশান, খালি আমরা একা দুজনে। ভেবেছিলাম অনেক কিছু এক্সপ্লোর করব, কিন্তু সেই সময় হাতে হলো না, আর সেই ওয়েদারও দিল না। কারণ প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আর উত্তরবঙ্গে বৃষ্টি, কি মারাত্মক বৃষ্টি, আমি কিছু বছর যাবত আমি ওটাকে ফিল করেছি। আমি যতবারই এসেছি উত্তরবঙ্গে এরকম মারাত্মক বৃষ্টি পেয়েছি, বরঞ্চ বর্ষাকালে এসে আমি উত্তরবঙ্গে ওরকম মারাত্মক বৃষ্টি পাইনি। যেটা বর্ষাকাল ক্রস করে এই ম্যাক্সিমামই অক্টোবর মাসটা পুজোর সময় এলে যতটাই প্রাকৃতিক দুর্যোগকে ফিল করা যায়। এই হচ্ছে গুরুবাথান, ঘোরার জায়গা অনেক, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে, ঘোরার থেকে বড় হচ্ছে জার্নি। আপনার আসার যে জার্নি পথটা, সেটাতেই আপনার
মন ভরে যাবে। সন্ধে নেমে এলো, এবার যাব হোটেলের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা যে এগ ম্যাগি খেয়েছিলাম সেই এগ ম্যাগের দাম কিন্তু 60 টাকা করে, রেট রিজনেবল আছে। WBFDCর কটেজ, গরুবাথান। আর পাহাড়ে একটু সন্ধে নেমে এলে বেশ গাড়ির আলোটা জ্বালিয়ে গাড়ি চালাতে বেশ ভালোই লাগে। মাঝে মাঝে চেক করি, যা আমার বাইকের আলো তো বেশ ভালোই আছে। আমার দুটো ফগ লাইট আছে আর একটা মেন লাইট, এই দুটো লাইটেই মোটামুটি রাস্তা চারিদিকে আলো হয়ে যাচ্ছে। দেখেছেন কত ফাঁকা, কত নির্জন। আর এই আমরা চলে এসেছি WBFDCর কটেজে। কি সুন্দর আলো জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। একেবারে নির্জন, একেবারে অফবিট। সিঙ্গেল একটা কটেজ, তার মধ্যে দুটো রুম মাত্র। আর পিছনে হচ্ছে কিচেন কাম ডাইনিং। ব্যাক সাইডটা একজনই আছে কেয়ারটেকার, সেই সব কিছু করে। সেই দরজা খুলে দেবে, সেই রান্না করবে। আলো জ্বলে যাওয়ার পরে এই জায়গাটা খুব সুন্দর হয়ে গেছে, এবং একটা বিশাল বড় জায়গা নিয়ে এই প্রপার্টিটা। চারিদিকে গাছগাছালিতে ভর্তি। আর মানে এরকম আমরা মানে সেই অনেকটা সেই রাজ সিনেমার যে কটেজটা দেখেছিল, রাজ সিনেমা, ভূতের সিনেমা, ওই রকম যে জঙ্গলের মাঝখানে একটা কটেজ, ঠিক অনেকটা টাইপ অফ এইটা। তারপরে আমরা সন্ধ্যেবেলা এসে নিলাম ব্ল্যাক কফি আর মিল্ক কফি। মিল্ক কফির দাম পড়েছে 30 টাকা, আর ব্ল্যাক কফির দাম পড়েছে 20 টাকা। আর তারপরে সন্ধ্যেবেলা একটু পসরা সাজিয়ে বসে পড়লাম, কারণ এইসব জায়গায় এসে তো সন্ধ্যেবেলা একটু বসতেই হয়, জাস্ট একটু এনজয় করে নেওয়া এই মুহূর্তটাকে। এবং খেতে বসে পড়লাম। আমরা নিয়েছিলাম হচ্ছে মটন মিল দুখানা, যার দাম পড়েছে 380 টাকা করে। এক একটা মটন মিল হচ্ছে 380 করে। রান্নাবান্না ছিল মোটামুটি, খুব ভালো বলবো না, মটনটা মোটামুটি বানিয়েছে। আর এই হলো পরের দিন সকাল, নেক্সট মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম গরুবাথান। আজকে আমাদের ট্রিপের শেষ দিন। শেষ দিন ছিল না আসলে, আমরা এসেছিলাম তো আনপ্ল্যান। 3 দিন প্ল্যান ছিল জলদাপাড়ায়, বাকি 2-3 দিন আনপ্ল্যান ছিল। কিন্তু আজকে আমরা একদিনে গরুবাথান বুক করি, WBFDC এই গরুবাথান লজ, যার ভাড়া পড়েছে 3150 টাকা। অসাধারণ জায়গা, খুবই সুন্দর জায়গা, বিশাল বড় একটা প্রপার্টি, বিশাল বড় জায়গা নিয়ে একটাই কটেজ, দুটো রুম। রুমগুলো খুবই সুন্দর, সব কাঠের তৈরি, মানে দারুণ ফিনিশিং। যিনি একজনই আছেন, তিনি রান্না করছেন, সমস্ত কিছু মানে যা যা দরকার সেই ব্যবস্থা করে দিচ্ছেন। একজনই আছেন, খুব ভালো, খুব ভালো লোক। তো আমাদের তো প্ল্যান ছিল, ভেবেছিলাম যে যে পাহাড়ে যাব, ভেবেছিলাম যে নেক্সট কদিন পাহাড়ের এদিক ওদিক ঘুরে বেড়াবো, আনপ্ল্যান থাকবে, যাবো যেখানে মনে হবে সেখানে থেকে যাবো। কিন্তু ওয়েদার প্রত্যেক বছর পুজোর সময় যখনই আসছে, ফেরার সময় বা ঠিক ট্রিপ শেষের দিকে বা ট্রিপের হয়তো আরো 1-2 দিন বাকি, ঠিক ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে। প্রত্যেক বছর দেখছি আমি একই জিনিস। একবার আমরা সিকিম এসেছিলাম, 1 বছর ছিলাম সিকিমের, আমাদের গেছিলাম লাচুংয়ে, মানে 0 পয়েন্ট উর্দংবার। তো সেবারে যখন আমরা লাচুংয়ে যেদিনকে ফিরবো, সেদিনকে দেখি সকালের দিকে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল, চারিদিকে মেঘাচ্ছন্ন। আমরা নেমে এলাম, তারপরে পরে গিয়ে খবর পেলাম যে সিকিমে হরপা বান হয়ে গেছে, মানে ওই লাচুংয়ে হলো। তারপরে আমরা তার আগের বছর কোথায় ছিলাম, তার আগের বছরও, হ্যাঁ একটা বছর ছিলাম আমরা এখানে লাটাগুড়ি সার্কিটটায় যখন ছিলাম আমরা, ওইখানে মাল নদীতে মেলা বসেছিল, আমরা নাবিনি, পরে রাতে গিয়ে শুনছি মাল নদীতে হরপা বান এসছে। চেল নদীতে গেছিলাম, ওখানে ওই সুন্দর বেশ
ওখানে বসে চা ফা খেয়েছিলাম, মানে ওই দশমীর দিন ঠাকুর বিসর্জন দেখেছিলাম। সেখানেও শুনছি সেই দিনটি অল্প মানুষ ছিল। আমরা গেছি, তারপরে মানে দেখছি প্রকৃতি আস্তে আস্তে চেঞ্জ। আর এখানে যে ওয়েদার ফোরকাস্ট, বাড়ি থেকেও বলছে যে ওয়েদার খুব খারাপ হয়ে যাবে। আজকে হচ্ছে একাদশী, কালকে দশমী গেছে। কালকে ওয়েদার খারাপের জন্য আমরা আর কোথাও উপরে উঠিনি, মানে উঠতে রীতিমতো ভয় লাগছে। এত দেখছি মেঘ পুরো কালো করে আছে, পুরো পাহাড় মানে হালকা ভিজিবেল, মানে দেখে মনে হচ্ছে একটা মানে মারাত্মক বৃষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টি হয়নি। রাতে হালকা বৃষ্টি হয়েছে। আর এখনো ওই একই অবস্থা, আজকেও নাকি মারাত্মক বৃষ্টি হওয়ার চান্স, কিছু সতর্কতা ফতর্কতা জারি আছে। ভেবেছিলাম যে সকালে যাব একবার, বাইক আছে আমাদের, একবার সকালে যাব এখান থেকে। আর সবচেয়ে বড় কথা, গরু বাথান থেকে 1-1.5 ঘন্টার রাস্তা হচ্ছে লাভা। আপনি এখান থেকে লাভা চলে যেতে পারবেন, লাভা, লোলেগাঁও, হুম, কোলাখাম, মানে এমন একটা পয়েন্ট না, এখান থেকে আপনি পাহাড়ও অ্যাক্সেস করতে পারবেন, সমতলেরও অ্যাক্সেস করতে পারবেন। এই আপার ফাগু, লোয়ার ফাগু, আশেপাশে প্রচুর পয়েন্ট আছে ঘোরার মতো। মানে আপনি গরু বাথান এমন একটা পয়েন্ট হচ্ছে, ঠিক হালকা পাহাড়ে উঠেছেন আপনি, সামান্য পাহাড়ে উঠেছেন। আর এখান থেকে সবই খুব ইজি ডিস্টেন্স। এখান থেকে লাভা 40 কিলোমিটার, লাভার পাশে হচ্ছে কোলাখাম। আপনার সমতলেও প্রচুর পয়েন্ট এখানে, গরুবাথান থেকে সব কিছু অ্যাক্সেসেবল কাছাকাছি। তো খুব ভালো জায়গা এটা, আসতে পারেন। ভাড়াটা একটু বেশি, কিন্তু সার্ভিস খুব ভালো, জায়গাটা অসাধারণ। এখানে বসেই কাটিয়ে দিতে পারবেন অনেকক্ষণ, সারাদিন এখানেই বসে কাটিয়ে দিতে পারবেন। এত ভালো জায়গা, যদি বন্ধুরা মিলে আসেন আড্ডা ফাড্ডা, মানে বিশাল বড় একটা জায়গা। 4 হুইলার নিয়ে এলে 4 হুইলার সুন্দর এখানে পার্কিং আছে। এই যে চারিদিকে পাখি ডাকছে, চারিদিকে পুরো মেঘ হয়ে আছে, চারিদিকে পুরো মেঘে ভর্তি, যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে নামতে পারে বৃষ্টি। খুবই সুন্দর জায়গা, বিশাল বড় প্রপার্টি। এই হচ্ছে সেই কটেজটা। ঘুরতে থাকুন, জুড়তে থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা। এই হচ্ছে কটেজ।